না, হংকংয়ের বিপক্ষে এবার আর শেষ মুহূর্তে আমাদের হৃদয় ভাঙেনি, কিন্তু ম্যাচটাও তো আমরা জিততে পারিনি। ম্যাচটা আমরা ড্র করতে পেরেছি। এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য সেটা কি যথেষ্ট হবে? কাগজে কলমে বাংলাদেশের সম্ভাবনা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তবে আক্ষরিক অর্থে, বাস্তবিক অর্থে কার্যত সেইটা শেষই। বড় যে এই প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমটা কি একই সুতোয় গাঁথা? বাংলাদেশ টিমের ড্রেসিং রুমটা কি শান্ত রয়েছে, নাকি সেই জায়গাটাতে বড়সড় ঝামেলা আছে? আর সেই সূত্র ধরেই চলে আসে সম্পূরক প্রশ্নটা, হাবিয়ার কাবরেরাকে নিয়ে বাংলাদেশ ফুটবল টিম আর কতদিন এগোবে? 4 বছর সময় কি যথেষ্ট নয়? আমাদের ফুটবলটাকে সত্যি সত্যি যদি আমরা জাগাতে চাই, সেই ক্ষেত্রে হাবিয়ার কাবরেরাকে যেতে হবে, তাকে বিদায় করতেই হবে। এটার কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না। দেখুন, হংকং এর বিপক্ষে ঘরের মাটিতে আমরা যেই ম্যাচটা খেলেছিলাম, সেই ম্যাচটা আমাদের ছিল একটা হৃদয় ভাঙার গান। আমরা শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচটা হেরে গিয়েছিলাম, স্পেশালি যখন 99তম মিনিটে গোল দিয়ে একটা ড্র করার মতো অবস্থায় গেছি, সেইখানটাতে 100তম মিনিটে গোল যখন খেয়ে গেলাম, সেইটা বাংলাদেশকে আসলে ভেঙে চড়ে দিয়েছিল। সেইখান থেকে হংকং এর মাটিতে যখন আজকে আমরা খেলেছি, এই ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জে ছিল ডেফিনেটলি, এবং সেই চ্যালেঞ্জে আমরা জিততে না পারলেও হারিনি। অবভিয়াসলি সেই জায়গাটাতে আমাদের পক্ষে লাখ কিছুটা কাজ করেছে, এই সেন্সে যে বাংলাদেশ প্রথমার্ধেই 1-0 গোলে পিছিয়ে ছিল, পেনাল্টি থেকে খাওয়া গোলে সেকেন্ড হাফের একেবারে খেলা যখন মিনিট 15 বাকি, 75তম মিনিটে হংকং এর একজন ফুটবলার, তিনি সেকেন্ড ইয়েলো কার্ডে রেড কার্ড খেয়ে যখন মাঠ থেকে বেরিয়ে যান, 10 জনের বিপক্ষে বাংলাদেশ খেলার সুযোগ পায়, এবং সেইখান থেকে আমরা সমতাসূচক গোলটা আদায় করে নিয়েছি। রাকিবের একটা ফামিদুলের হেড থেকে নামানো বলে রাকিবের একটা প্লেসিং শটে ভালো গোল তিনি দিয়েছেন, কিন্তু জয়সূচক গোলটা আমরা আর পাইনি। এখন এই ড্রয়ের পরে যেটা হলো, গ্রুপের 4টা দল, তো তার মধ্যে বাংলাদেশের 4টা ম্যাচ খেলা শেষ হলো। 4 ম্যাচ শেষে আমরা পয়েন্ট টেবিলের সবচেয়ে শেষেই পড়ে রইলাম। আমাদের পয়েন্ট মাত্র 2টা ম্যাচ আমরা ড্র করে 2 পয়েন্ট পেয়েছি, বাকি 2টা ম্যাচ আমরা হেরেছি। আমাদের হাতে আরো 2টা ম্যাচ বাকি রয়েছে। গ্রুপের শীর্ষে রয়েছে এই হংকং, যাদের পয়েন্ট হচ্ছে 8, আর বাকি যে 2টা দল সিঙ্গাপুর এবং ভারত, যারাই যে এখন এই মুহূর্তে তাদের ম্যাচটা শুরু হচ্ছে, এবং আমি যখন ভিডিওটা করছি তখন ওই ম্যাচটা চলছে। ওই ম্যাচটাতে মানে সিঙ্গাপুরের 5 পয়েন্ট, ভারতের 2 পয়েন্ট। সো সিঙ্গাপুর যদি ম্যাচটা জিতে তাদেরও 8 পয়েন্ট হবে, আর ভারত ম্যাচ জিতলে ভারতের 5 পয়েন্ট হয়ে যাবে, আর ড্র হলে তো হচ্ছে যে সিঙ্গাপুরের 6 পয়েন্ট, ভারতের 3 পয়েন্ট হবে। যেইটা গুরুত্বপূর্ণ, এশিয়ান কাপে 2027 সালে এই গ্রুপের শুধুমাত্র শীর্ষ দলটাই খেলবে, এবং বাংলাদেশের সেই শীর্ষ দল হওয়ার চান্সটা কাগজে কলমে এখনো আছে। আমি কি জন্য বলছিলাম, কেননা শেষ 2টা ম্যাচ যদি আমরা জিততে পারি, তখন আমাদের পয়েন্ট এখন যে রয়েছে 2 পয়েন্ট, সেইখান থেকে আরো 6 পয়েন্ট যোগ হয়ে 8 পয়েন্ট হয়ে যাবে। আর হংকংও যদি শেষ 2টা ম্যাচ হারে, সেই ক্ষেত্রে তারা 8 পয়েন্টেই থাকবে, এবং বাকি ম্যাচগুলোর রেজাল্টও যদি আমাদের পক্ষে আসে, ওই হিসাব নিকাশ করে দেন সিঙ্গাপুর যদি আজকে জেতে, তাহলে তাদের তো 8 পয়েন্ট হয়ে যাবে। তখন সিঙ্গাপুরও কি শেষ 2টা ম্যাচ আর হারবে কিনা, ওইটাতে আরো ইকুয়েশনের ব্যাপার হচ্ছে। এমন হতে পারে যে সিঙ্গাপুর ভারতের ম্যাচ শেষে বাংলাদেশের সামনে আসলে কাগজে কলমের সম্ভাবনাটা থাকবে না, কিন্তু আমাদের ম্যাচটা যখন মাত্র শেষ হলো, তখন কিন্তু কাগজে কলমে অন্তত পক্ষে বাংলাদেশের সম্ভাবনাটা আছে। কিন্তু ওইটা নিয়ে খুব বেশি আর মানে চর্চা করারও কিছু নেই, কেন ওইটা আমরা আসলে পারবো না ভাই। প্রতি ম্যাচ শেষেই তো আমরা এরকম ইকুয়েশন দিচ্ছি, কিন্তু 4 ম্যাচ শেষে যেই দলটা এখন পর্যন্ত আমরা একটা ম্যাচও জিততে পারিনি, সেই দলটা শেষ 2টা ম্যাচ আমরা জিতে যাব, এই ভাবনাটাই তো প্রথমত বাড়াবাড়ি। তারপরে গিয়ে আমরা কি করি না করি, গ্রুপে অন্যান্য ম্যাচের রেজাল্ট কি হোক, সেগুলো পরের বিষয়। এখন আমি যেটা বলছিলাম যে হাবিয়ার কাপের এটা দোষটা কোথায় বা দায়টা কোথায়? আমাদের ড্রেসিং রুমটা কি একটা আইডিয়াল আদর্শ ড্রেসিং রুম আছে কিনা? লাস্ট ম্যাচ যেটা হংকং এর বিপক্ষে আমরা ঘরের মাটিতে খেলেছি, সেইখানে আমাদের নিয়মিত ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে একাদশে রাখা হয়নি, এবং ম্যাচ শেষে এই হংকং এর বিপক্ষে ম্যাচের আগে, অ্যাওয়ে ম্যাচটার আগে, জামাল ভুঁইয়া কিন্তু মিডিয়াকে ওপেনলি বলেছিলেন যে আমি পরের ম্যাচটাতে আমি সমিত সোম, ফাহমিদুল, জায়ান সবাইকে নিয়ে একাদশে খেলতে চাই। আমাদের কোচ হাবিয়ার কাবরেরা আজকের ম্যাচেও জামাল ভুঁইয়াকে একাদশে রাখেননি। হ্যাঁ, তিনি সমিত সোমকে এবং জায়ানকে একাদশে ইনক্লুড করেছেন, কিন্তু জামালকে এবং ফাহমিদুলকে কিন্তু একাদশে তিনি রাখেননি। ফুটবলে কোচই সর্বসর্বা, আমাদের কোচ মানে কোচের উপরে আর কোনো কথা হয় না, আমি সেটা জানি, আমি সেটা মানি, 100% মানি। কিন্তু কোচ যদি একের পর এক ম্যাচে এরকম গোয়ার্তুমি করে সিদ্ধান্তগুলো নেন, সেইটা কি আসলে বাংলাদেশ টিমকে সার্ভ করছে কিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেটা ভেবে দেখতে হবে। জামাল ভুঁইয়া আগের ম্যাচটাতেও তিনি যখন হচ্ছে গিয়ে ওই 60 মিনিটের দিকে নেমেছিলেন, তারপরে কিন্তু ম্যাচের কন্ট্রোল অনেক বেশি বাংলাদেশের হাতে এসেছে। আজকের ম্যাচেও যখন তাকে বদলি হিসেবে নামানো হয়েছে ওই 62তম মিনিটের দিকে, জামাল এবং ফাহমিদুল একসাথে নেমেছেন, তারপরে কিন্তু বাংলাদেশ
বাংলাদেশের খেলার ধার আরো অনেক বেড়েছে নিঃসন্দেহে। মিডফিল্ডে ভাই বাংলাদেশের বাস্তবতা বিবেচনা করে আমার কাছে মনে হয় যে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোম এই ট্রায়ও হতে পারে আমাদের মিডফিল্ডের একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আমাদের পুরো টিমটার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কিন্তু আমাদের কোচ হাবিয়ার কাবরেরা সেটা করছেন না। ক্যাপ্টেন যখন মিডিয়াতে বলেন যে এরকম 11-এ আমি খেলতে চাই, পরের ম্যাচে যখন কোচ তাকে রাখছেন না, তার মানে এখানে কোচ এবং ক্যাপ্টেনের একটা সম্পর্কের ফাটলের জায়গাটা তৈরি হয়েছে। কোচ তাহলে ক্যাপ্টেনকে চেঞ্জ করে দিতে পারতেন, স্থায়ীভাবে চেঞ্জ করতে পারতেন। জামাল ভুঁইয়াকে ক্যাপ্টেন রাখবেন কিন্তু ম্যাচের পর ম্যাচ আপনি একাদশে রাখবেন না, এটা তো হতে পারে না। এইভাবে তো ফুটবল টিম এগিয়ে আসলে যাওয়াটা খুব খুব কঠিন। সো আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে ড্রেসিং রুমটা ঠিক পুরোপুরি হচ্ছে গিয়ে একটা আদর্শ ড্রেসিং রুমের পরিস্থিতি বাংলাদেশ ন্যাশনাল টিমের ওইটা আছে বলে আমার কাছে মনে হয় না। এবার ধরেন আমি যদি কাবরেরার রেজাল্টের দিক থেকে আসি, ভাই 2022 সাল থেকে তিনি বাংলাদেশ ফুটবল টিমের কোচের দায়িত্বে রয়েছেন। 22, 23, 24, এটা হচ্ছে গিয়ে 25-এর অক্টোবর মাস, প্রায় 4 বছর হয়ে গিয়েছে, 46টা মাস হয়ে গেছে। এই 46 মাসে কাবরেরার অধীনে বাংলাদেশ যে 35টা ম্যাচ খেলেছে, তার মধ্যে আমরা এই 35 ম্যাচের মধ্যে কিন্তু আমরা হচ্ছে গিয়ে 9টা ম্যাচ মাত্র হচ্ছে গিয়ে জিততে পেরেছি। বাকি ম্যাচগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা 17টা ম্যাচ আমরা হেরে গেছি, অলমোস্ট 50% ম্যাচ আমরা হেরেছি। 17টা ম্যাচ হেরেছি, 9টা ম্যাচ আমরা জিতেছি এবং 9টা ম্যাচ আমরা ড্র করেছি। সো এই রেজাল্ট কি আসলে গুড এনাফ? আমরা যেই 9টা ম্যাচ জিতেছি সেই 9টা জয়ের মধ্যে ধরেন ভুটানের বিপক্ষে 3টা জয়, মালদ্বীপের বিপক্ষে 3টা জয়, কম্বোডিয়ার বিপক্ষে 2টা জয় এবং সিশেলসের মতো দলের বিপক্ষে 1টা জয় আমরা পেয়েছি। কিন্তু এই টেনিয়রে আমরা ভুটানের কাছে হেরেছি, আমরা সিশেলসের মতো অপেশাদার দলের কাছে পর্যন্ত আমরা হেরেছি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে সাফ গেমসে যে আমরা সেমিফাইনাল খেলেছি গত 14 বছরের মধ্যে, সেটা সেরা সাফল্য, সেটার সেমিফাইনাল পর্যন্ত আমরা উঠেছিলাম, কুয়েতের কাছে আমরা হেরে গেছি। কিন্তু ওভারঅল কাবরেরার অধীনের এই সময় বাংলাদেশের ফুটবলের উন্নতিটা কি হয়েছে কিনা? 2022 সালের জানুয়ারি মাসে যখন হাবিয়ার কাবরেরাকে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তখন ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ ছিল 184 নম্বরে। সেখান থেকে পেছাতে পেছাতে আমরা 192-93 পর্যন্ত চলে গিয়েছিলাম। এখন আবার আমরা আছি হচ্ছে গিয়ে 186 নম্বরে ছিল, পেছাতে পেছাতে 192-93-তে গিয়েছি, এখন আমরা আছি 184 নম্বরে। উন্নতিটা কোথায় হলো? 184-186 সেই জায়গাটাতেই তো আমরা রয়েছি। তাহলে এই কোচের পেছনে যে আমরা এই এতটা সময় ইনভেস্ট করছি, তার লাভটা কি হচ্ছে? আপনি এই 4 বছরের মধ্যে প্রথম ধরেন 3 বছরের হিসাবটা আমি বাদ দিলাম, কিন্তু গত 1 বছর সময়ের মধ্যে যখন আমাদের টিমে এই যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা যে আমাদের ফুটবল রত্নদের এনে জড়ো করছি, আমাদের বাফুফে এই জায়গাটাতে যে এই খুব ভালো রোলটা প্লে করছে, আমাদের এইখানটাতে হামজা চৌধুরী এসেছেন, সমিত সোম এসেছেন, জায়ান আহমেদকে আমরা দেখলাম, ফাহমিদুলকে আমরা দেখলাম, তারা আসার পরও দলের রেজাল্টে আসলে উন্নতিটা নেই কেন? উন্নতিটা আসলে হবে না কেন? হচ্ছে না কেন? আমরা এইখানটাতে এশিয়ান কাপের এই যে বাছাই পর্বে 4টা ম্যাচ খেলে 1টা ম্যাচও আমরা আসলে জিততে পারিনি। এখন আমরা হৃদয় জয়ের কথা বলবো যে না, হৃদয় জয় করেছে, ভালো ফুটবল খেলেছে, ম্যাচ তো আমরা হারিনি, শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছি। এই হৃদয় জয়ের গল্প আর কত? এবার তো ভাই ম্যাচ জিততে হবে। আর যখন আপনার কাছে যথেষ্ট পরিমাণে ভালো গোলা বারুদ থাকবে না, তখন গিয়ে আপনি যুদ্ধ জয়টা করবেন কিভাবে, ওইটা আপনি বলতে পারেন। কিন্তু যখন আপনার কাছে ভালো গোলা বারুদ থাকে এবং তখন আপনি যদি যুদ্ধে জিততে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সেনা দলের ক্ষেত্রে ওই সেনাপতির ওই রেসপন্সিবিলিটির জায়গাটা আসলে নিতেই হবে। এবং ফুটবল টিমের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে কোচের। হাবিয়ার কাবরেরার অধীনে বাংলাদেশের এই হৃদয় জয় করার গল্প শুনে আর লাভ নেই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম মাঠের রেজাল্টটাও এনে দিতে পারছে না। হংকং এর সঙ্গে এই ম্যাচটাতে আমরা যে 1 পয়েন্ট পেয়েছি, ড্র করেছি, সেইটা হংকং এর একজন ফুটবলার লাল কার্ড পেয়েছেন, সেটা আমাদের জন্য একটা ম্যাচের রেজাল্টে প্রভাব রেখেছে, আমাদেরকে এই গোলটা পেতে সাহায্য করেছে ওইভাবে আমি বলতে পারি। কিন্তু এটাতে আমি বাংলাদেশ টিমের ক্রেডিটটা খাটো করছি না। ড্র করেছি সেটা ঠিক আছে, কিন্তু ইজ ইট গুড এনাফ? এই প্রশ্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে করতে হবে এবং ওই প্রশ্নের সামনে দাঁড়াতে হবে যে ফুটবলারদের সঙ্গে হাবিয়ার কাবরেরার সম্পর্কের জায়গাটা কোথায়, তিনি কি তাদের সেরাটা বের করতে পারছেন কি না। এবং যদি সেইটা না পারেন, যদি ফুটবলারদের সঙ্গে সম্পর্কের জায়গাটা যদি ওরকম না হয়, আমরা কি এখন তাহলে এই জামালদেরকে আমরা সরিয়ে দিয়ে হাবিয়ার কাবরেরাকে রাখবো, নাকি হচ্ছে কি আমরা জামালদের রাখার জন্য এই হাবিয়ার কাবরেরাকে সরিয়ে দেবো? সেই সিদ্ধান্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিতে হবে। এই কোচ তার ওই মুখস্থ ট্যাকটিক্স, এই ম্যাচেও জামালদের সেই 60 মিনিটের পরে নামানো, এই ট্যাকটিক্স দিয়ে আসলে এই আধুনিক ফুটবলের সময় বা বাংলাদেশ ফুটবল যে পুনর্জাগরণের একটা কথা আমরা বলছি, এই সময় সেটা খুব একটা কিছু করা যাবে বলে আমার কাছে মনে হয় না। সো আমার এই হংকং এর বিপক্ষে ম্যাচটা আমরা ড্র করেছি, কৃতিত্বপূর্ণ। র্যাঙ্কিং ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে, আমরা অ্যাওয়েতে খেলে ড্র করেছি, অবভিয়াসলি কৃতিত্বপূর্ণ। যখন মাথায় রাখবেন হোমে আমরা ম্যাচটা তো শেষ পর্যন্ত হেরেছিলাম, সো অ্যাওয়েতে আমরা ড্র করেছি, অবশ্যই সেটা ক্রেডিট রয়েছে, সবই ঠিক রয়েছে। কিন্তু বাংলাদেশ ফুটবলটাকে এই স্টেজ থেকে পরের স্টেজটাতে নিতে হলে ন্যাশনাল টিমের ক্ষেত্রে আমি বলছি
হাভিয়ের কাবরেরা মাস্ট গো এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সেই সিদ্ধান্তটা নিতে হবে বলেই আমি মনে করছি। কি বলেন আপনি?